দুই ধরনের বৈষম্যের কথা বলছেন। আসলে বৈষম্য তো দুই ধরনের না, বৈষম্য হচ্ছে কত ধরনের বৈষম্য আছে। আপনি প্রাথমিকে ধরেন, আপনি প্রাথমিক, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা, মাধ্যমিকে সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি আবার সরকারি বিশ্ববিদ্যালয়, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় পৃথিবীতে আমরা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মতো এত বিভাজীয় শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোথাও দেখিনি। এত বিভাজিত মানে শিক্ষা আফ্রিকাতেও নাই, আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এবং আপনি চিন্তা করেন, একই বয়সী 7টা বাচ্চা 7 রকম ভাবে বড় হচ্ছে একটা দেশে, এটা তো হতে পারে না। আপনি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনি তো একই রকম, দেশে তো ঐক্য কোনোদিন তৈরি হবে না, কোনোদিনও তৈরি হবে না। আপনি 7 জন 7 রকম ভাবে তৈরি হচ্ছে, 7টা বাচ্চা 7 রকমের ভাবনা নিয়ে। কিন্তু আপনি যদি মূল একটা প্রাথমিক শিক্ষা পর্যন্ত এবং সেটাকে ক্লাস 8 পর্যন্ত করা যদি আপনি রাখতেন। আমি ঢাকার 256টা প্রাথমিক শিক্ষা নিয়ে প্রথম আলোতে একটা অনুসন্ধানের রিপোর্ট করেছিলাম। আপনি শুনলে অবাক হবেন, ঢাকায় যে 256টা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার বেশিরভাগই জায়গা জমি দখল, সেখানে সরকারি কর্মকর্তাদের ওয়াইফরা বেশিরভাগ পোস্টিং, এবং সেই শিক্ষাগুলো প্রাথমিক শিক্ষায় ওই স্কুলে যে আয়া আছে, বিশ্বাস করেন, সে আয়াও তার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ায় না। কেন? তার লেখাপড়া হয় না। এই হচ্ছে আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা। একইভাবে আপনি যখন সরকারি মাধ্যমিক, প্রাথমিক, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা, এবং একটা কথা কিন্তু তারেক স্যার বলেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা, কোভিডের পর থেকে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়ের হার অনেক বেশি কমে যাচ্ছে, মাদ্রাসাগুলোতে বাড়ছে। কেন বাড়ছে? এই যে মাদ্রাসায় বিপুল পরিমাণ শিক্ষার্থী যাচ্ছে, এটা এক ধরনের কিন্তু ডে কেয়ার হয়ে উঠেছে। সকালবেলা বাচ্চাকে দেয়, সন্ধ্যা পর্যন্ত তারা রাখে, ওখানে সারাদিন থাকছে এবং খুব কম খরচ। এখানে বাচ্চারা কোন পরিবেশে থাকছে, খাচ্ছে কিনা, ছোট একটা বাচ্চাকে কি ধরনের নিপীড়ন করা হচ্ছে, এবং তারা শেষ পর্যন্ত লেখাপড়া করে কি করবে, এটা একটা দিক গেল। আবার আপনি ধরেন সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আপনি আবার চলে আসছেন ইংরেজি মাধ্যম, হ্যাঁ, আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটি কিনা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। সুযোগ পেলে যেটা আমি বলি 34 লাখ ছেলে মেয়ে পড়ে, এবং কি ধরনের লেখাপড়া হয়, ক্লাস আদৌ হয় কিনা। তো এইরকম একটা দেশে যে এরকম মানামানি, গ্যাঞ্জাম, সহিংসতা, নানান কিছু হবে, সেটা তো স্বাভাবিক। আমার কাছে মনে হয় যে বাংলাদেশটাকে আসলে যে ঠিক করার নীতি নির্ধারকদের কোনো চিন্তা ভাবনা নেই, এবং এটা এক ধরনের ষড়যন্ত্র যে মনে হয় যে না দেশটাকে ঠিক করতে দেওয়া হবে না, তার প্রধান কারণ দেখবেন আপনি শিক্ষা। একটাও আজ পর্যন্ত আমরা ঠিক করে নেই যে 20-25 বছর পর আমরা কি করবো। ধরেন কিউবা ঠিক করেছে যে না, সে পৃথিবীর সবচেয়ে বেশি ডাক্তার নার্স পড়াবে। ফিলিপাইন ঠিক করেছে তার ছেলে মেয়েকে টেকনিক্যাল এডুকেশন দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়াবে। ইউরোপ জুড়ে দেখবেন আপনি ছেলেমেয়েরা টেকনিক্যাল এডুকেশনে খুব ভালো। আমরা আসলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা করতে চাই, এই রাষ্ট্রের কাগজে কলমের নীতিতে আপনি কোথাও পাবেন না যে বাংলাদেশ আসলে কোন ধরনের ছেলে মেয়েকে তৈরি করতে চায়, শিক্ষা ব্যবস্থা কোন ধরনের পাবে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, দেখবেন একটা সময় পর্যন্ত আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মান, লেখাপড়ার মান ভালো ছিল, কিন্তু গত 20-25 বছরের মধ্যবিত্ত সমাজ, আমলা বা রাজনীতিবিদ, তাদের ছেলেমেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছে না। তারা হয় বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয় কিংবা দেশের বাইরে চলে যাচ্ছেন। এই দেশ নিয়ে যারা বড় বড় কথা বলেন, দেশের সংস্কার, আপনি খোঁজ নেন, তার সন্তানটা ইংরেজি মাধ্যমে কিংবা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার পাসপোর্ট হয়তো বিদেশি। মানে সে বড় বড় কথা বলছে দেশের জন্য, আপনি বিদেশে, এই দেশের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, আমলা, আপনি খোঁজ নেন, তাদের প্রায় সবার সন্তান বিদেশে পড়ে। তো কাজেই তার সন্তান যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো মাধ্যমিক পড়ছে না, এই দেশ ধ্বংস হলে তার কিছু যায় না। সে যদি এত বড় বড় ভালো কথা বলে দেশ নিয়ে, তো তার সন্তানটাকে আগে সরকারি বিশ্ববিদ্যালয়ে বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাক, সে তো পাঠাচ্ছে না। এই যে দেশে যারা সংস্কার করছে, আপনি তাদের বেশিরভাগের পাসপোর্ট দেখবেন, তারা কোন দেশে থাকবেন দেখবেন, তারা নির্বাচনের পরে কোথায় যায় তারপর দেখবেন। এই যে এই দেশটাকে ধ্বংস করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। এবং আপনি দুঃখজনক হলেও আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক, শিক্ষা উপদেষ্টা শিক্ষক, আগের উপদেষ্টা যারা ছিল শিক্ষক, এবং বলা হয় যে আফ্রিকায় কোনো দেশ ওরা আশা করতো যে কোনো একদিন কালো মানুষ যদি তার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, দেশটা বোধহয় খুব ভালো চলতো। দেখা গেল ওই কালো মানুষটা তার সময় সবচেয়ে বেশি নিপীড়ন হয়েছে। আপনি যদি দেখেন এখন এই বাংলাদেশে এতজন শিক্ষকের উপদেষ্টা দেওয়ার পর আমরা গত 1.5-2 বছর শিক্ষার কি পেলাম এবং ভবিষ্যৎটা কোন দিকে যাবে। আপনি লেখাপড়া, আপনি যদি গত 1.5 বছর দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস, লেখাপড়া আদৌ হয় কিনা, কতদিন ধরে বন্ধ, আদৌ ক্লাস হচ্ছে কিনা, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা তারা ছেলেমেয়েদের সাথে সাহস করে কথা বলতে পারেন কিনা, কি হচ্ছে যদি আপনি বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দিনকে দিন ধ্বংস। এর মধ্যে আবার আগের আওয়ামী লীগ সরকার কি করেছে, প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করেছে, যে বিশ্ববিদ্যালয় আপনি কাঠামো খুঁজে পাবেন না। আপনি এমন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করেছে কি রাজনীতির নামে, একটা মানে ব্রিজের মতো না যে আমি এলাকায় ব্রিজ করলাম, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করলাম। সমস্ত কিছু মিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিয়োগ থেকে আরম্ভ করে শিক্ষক নিয়োগ, শিক্ষা কাঠামো, এমপিও ভুক্তি,
সমস্ত কিছু মিলে যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে সেই ক্ষতি আপনি 20, 25, 30 বছরে ঠিক করতে পারবেন না। আজকে যদি আমি মনে করি দেশ ঠিক করি, আজকে যদি আমি শিক্ষা ব্যবস্থা ঠিক করা শুরু করি, এই যে ছেলেটা ক্লাস 1-এ যাচ্ছে আপনি হয়তো 15-20 বছর পরে তার উপকারিতাটা পেতে পারেন। বাংলাদেশকে ঠিক করার যত সংস্কার আপনি বলেন, সনদ থেকে আরম্ভ করে সংবিধান, পোর্ট, এইগুলো আমি মনে করি এগুলো কোনোটাই তো কাজে আসবে না, বাংলাদেশটা পিছিয়ে পড়বে। আদৌ যদি কোনো সংস্কার, নির্বাচন যদি আসলেই একটা হয় এবং একটা সরকার আসে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নজর দেয়, আর কোনো কিছু করার দরকার নেই। শুধু যদি আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হয়, বাংলাদেশটা ঠিক থাকবে। আমাদের শিক্ষার যে বলি আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়েছিলাম, শিক্ষা জাতি মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ডটা খুব বাজে অবস্থা, পচে গেলে এমন হয়ে গেছে যে আমাদের মানুষজন দাঁড়িয়ে যে মাথা উঁচু করে কথা বলবে সেটুকু নেই। কাজে আমাদের সামনে যারা ক্ষমতা আসবে তাদের জন্য নিজের মেরুদণ্ডটা ঠিক করার দিকে নজর দেয়, এটাই অনুরোধ। ধন্যবাদ আপনাকে।